জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিধি বাড়ছে। শুক্রবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। পরে জানা যায় নতুন 4 উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন এই 4 উপদেষ্টা শপথ নিলে উপদেষ্টা পরিষদের সংখ্যা হবে 21। এর আগে গত 8 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। পরবর্তীতে উপদেষ্টারা তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোতে কাজ করা শুরু করেছেন। পল্টন থানায় দায়েরকৃত হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত রিমান্ড মঞ্জুর করেন। 19 জুলাই পল্টন এলাকায় এক রিকশা চালককে হত্যার অভিযোগে এই 3 জনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বিগত সরকারের 2 এমপি এবং ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলার আবেদন করে নিহতের বাবা আবুল কালাম। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদীদের সাক্ষাৎ গ্রহণ শেষে শেরেবাংলা থানায় মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছে ফারাদি বা ছন্দার আদালত। এ সময় নিহত সিএনজি চালক শাহাবুদ্দিনের বৃদ্ধ বাবা সুষ্ঠু বিচারের দাবি জানান। আমরা আবেদনের আপডেট আমাকে প্রথমে 200 ধারা জবানবন্দি নিয়েছিল, পরবর্তীতে শেরেবাংলা থানাকে রেগুলার মামলা হিসেবে এজাহার হিসেবে গণ্য করার জন্য আদেশ দিয়েছে। এখন আমরা নিয়মিত মামলা হিসেবে রুজু করার ব্যবস্থা হলে আমাদের তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে পুলিশ রিপোর্ট হবে, পুলিশ রিপোর্টের সাথে বিচার হবে। আমরা এখন ন্যায় বিচারের প্রত্যাশায় বিজ্ঞ আদালতে আসছি। কোটা সংস্কার আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় হেলিকপ্টার থেকে স্নাইপারের গুলিতে 12 বছরের শিক্ষার্থী জুবাইদ হোসেন ইমন হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। কানের উপর দিয়ে গুলিটা ঢুকে থুতনির নিচ দিয়ে বের হয়ে যায়। ও থুতনির নিচ দিয়ে বের হওয়ার কারণে ওই ছেলেটা ভিকটিমটা স্পট ডেথ হয়। সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে, রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। সিএর মামলা ফাইলের পরে শুনানির অন্তে আমাদের বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন। 1 নম্বর আসামি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2 নম্বর আসামি হচ্ছেন ওবায়দুল কাদের, 3 নম্বর হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, 4 নম্বর আনিসুল হক। এদিকে বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান সাংবাদিকদের বলেন, ছাত্রদের পক্ষ থেকে হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে চাওয়া হয়। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সাথে যোগাযোগ করেছে। তারা জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে সাড়া দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের যত ধরনের সহযোগিতা দরকার তা করা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। I think Dr. Yunus and the High Commissioner for Human Rights, Volker Turk, had a call yesterday evening, and they've agreed on the fact that there would be a UN-led mission. We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding.
But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। আমরা পুরোপুরি আইন অনুযায়ী করতে চাই কাজটা। মোদিকে দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজনের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন তাদের পাশে ছাত্র জনতা নেই বলে ভারতের দ্বারস্থ হয়েছে। সারা দেশব্যাপী চলমান রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে রাজধানীর শাহবাগের সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনকালে এ কথা বলেন তারা। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হতে শুরু করে ছাত্র জনতা। গণহত্যার দায়ে অভিযুক্ত করে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। ধানমন্ডির ৩২ নম্বর ঘিরে রাখে সাধারণ ছাত্র জনতা। তারা বলছেন ৩২ নম্বরকে অপরাজনীতি ও স্বৈরশাসকের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন আওয়ামী লীগের ১৭ বছরের শাসন আমলে যত হত্যা হয়েছে তার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হতে হবে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান সমন্বয়করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ধানমন্ডি ৩২কে তারা যে এতদিন অপরাজনীতি এবং তাদের স্বৈরশাসকের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করছে সেটা আর কোনোদিন ব্যবহার করতে পারবে না। ৪ দফা দাবিতে চট্টগ্রামেও তৃতীয় দিনের মতো রেজিস্ট্যান্স উইক পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকেই চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমাবেশে অংশ নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে সমাবেশে যোগ দেন কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় নিউ মার্কেট মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের মুখোমুখি আনার দাবি জানান তারা। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাটকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা। গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকীর। এছাড়া যশোর সহ বিভিন্ন স্থানে দিনটি স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। এ সময় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সমাধি কমপ্লেক্স মসজিদে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও যশোরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করেন দলীয় নেতাকর্মীরা। শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর বুড়ালে শ্রদ্ধা জানান তারা। একইভাবে বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকীর। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গত ১৫ বছরে বিরোধী দল, মত ও সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে তার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা দেশের টাকা পাচার করেছে তাদেরও বিচার চান তিনি। বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন তারেক রহমান সহ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা
প্রত্যাহার করতে হবে। বিএনপি গত 15 থেকে 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে যে কষ্ট করছে তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন বিএনপির এই মহাসচিব। ফখরুল আশা করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবে। এ সময় আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজ কিন্তু চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেননি কেন? যে ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না। দেশের বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে জানিয়ে তার নিন্দা করেছে জামায়াত ইসলামী। এ ধরনের যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ারও হুঁশিয়ারি দেয় দলটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে মতবিনিময় করে বাংলাদেশ জামায়াত ইসলামী ও 12 দলীয় জোটের নেতৃবৃন্দ। পরে একসাথে কাজ করার অঙ্গীকারের কথা তুলে ধরেন নেতৃবৃন্দ। বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার দাবি জানান তারা। এ সময় সংলাপ চলমান থাকবে বলে জানায় 12 দলীয় জোট ও জামায়াত ইসলামীর নেতারা। আমরা দেশ এবং জাতির বর্তমান অবস্থাটা পর্যালোচনায় নিয়েছি। আগামী দিনে 12 দলীয় জোট কী করতে পারে, জামাত ইসলামী কী করতে পারে, অন্যান্য রাজনৈতিক দলগুলা কী ভূমিকা পালন করা উচিত, আমাদের সিভিল সোসাইটির কী ভূমিকা থাকা উচিত, এদেশে উলামায়ে কেরাম যারা আছেন তাদের ভূমিকা ছিল, আগামীতে কী ভূমিকা থাকা উচিত। কারণ আমরা সকলেই নির্যাতিত ছিলাম। এই মজলুমদের আগামী দিনে দেশ গড়ার জন্য কর্তব্যটা কী হবে, মূলত সেই বিষয়গুলো নিয়েই আমরা আলাপ আলোচনা করেছি। জনগণের গণতান্ত্রিক সংগ্রামকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে দিকে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা প্রচার, মিথ্যা কথা সমানে বলে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে দেশবাসীকে, জনগণকে সচেতন হওয়া এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সংবিধান অনুযায়ী গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম। বলেন, সকলের সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। বৃহস্পতিবার আওয়ামী শাসন আমলের গুম, খুন ও গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, আর কোনো মিথ্যা মামলা যাতে কেউ হয়রানি না হয় তা অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে। এ সময় নেতাকর্মীদের হত্যার দায়ে আওয়ামী লীগ সহ 14 দলীয় শরিকদেরও বিচারের দাবি জানান তিনি। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শন করে আহত শিক্ষার্থীদের খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা নূরজাহান বেগম ও আসিফ মাহমুদ। পরে ডাক্তার, নার্সদের সঙ্গে বৈঠক করেন। দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান গঠনে শিক্ষার্থীদের নিয়ে দল গঠনেরও কথা জানান তারা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সকল দায়িত্ব সরকারের, আর যারা নিহত হয়েছে তাদের পরিবারের সকলের দায়িত্ব সরকারের। কাজে আমরা আমাদের ডাটাবেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। 100% বিশ্বাস করি আমরা, আপনারা সবাই যদি একসাথে থাকি, এখানে যেসব দুর্নীতি হয়েছে সেগুলো উৎপাটন হবে এবং মানুষের সেবাটাকে আমরা নিশ্চিত করতে পারব। স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছি। এছাড়াও আজকেই একটা হেলথ ফোর্স আমাদের ছিল, কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করব। চিকিৎসার একটু বিলম্বের কারণেও কিন্তু এরকম হয়েছে, হাত পা কাটতে হয়েছে। আমার মনে হয় যে এটা কোনো মতেই হতে দেওয়া যায় না। তারা যে এখানে কাতরাচ্ছে, তারা বাইরে দেখতে পাচ্ছে না, অথচ তারা হাসছে যে তারা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের রোগীদের সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সাথে হাসপাতালকে সকল অনিয়ম, দুর্নীতি ও দালাল মুক্ত রাখার দাবি জানান তারা। বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজটির সম্মেলন কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ভোগান্তি তুলে ধরেন তারা। এ সময় রোগীদের শতভাগ সেবা নিশ্চিতের দাবি জানান তারা। এ সময় সমস্যা দ্রুতই সমাধানের আশ্বাস দেন হাসপাতালের মহাপরিচালক। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। পয়লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ঘরে থাকা অবস্থায় গুলিতে নিহত নারী শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আদেশ 5ই সেপ্টেম্বর। বৃহস্পতিবার আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করে। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত। সংগঠিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না এমন রুলও জারি করেছে আদালত। যে পুলিশটি গুলি করেছে সেই পুলিশটি কি শুধু নিজে দায়ী নাকি সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে করেছিল? সে অবশ্যই সেই যেই পার্সনটাকে ইনস্ট্রাকশন পেয়েছে তারও আইনের আওতায় নিয়ে আসার দরকার এবং যারা যারা এতে মদত দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দরকার। পয়লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 13 জন শিশুর জন্য এবং পরবর্তী সময়ে যে শিশুদের পার্টিকুলার্স পাওয়া যাবে তাদের জন্য 1 কোটি টাকা করে, ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করছি, সেটাও রুল হয়েছে। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের অবস্থান কর্মসূচিতে তিনি আরও বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। যেসব দপ্তরের কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত তাদের অপসারণ করা ও নতুন করে পুলিশ সদস্য নিয়োগ দেওয়ারও আহ্বান জানান সাবেক ডাকসু ভিপি। বলেন, দেশের মানুষ আগামীতে এমন একটি বাংলাদেশ তৈরি করতে চায় যা হবে গণমানুষের। বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে, আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে, আর যেন লুটপাট করতে না পারে, আর যেন বাংলাদেশকে গুম খুনের নরকে পরিণত করতে না পারে, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, সক্ষমতা বৃদ্ধি, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সুশাসন ফেরাতে 11টি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনে নিশ্চিত করতে হবে। সেই সাথে স্বার্থের সংঘাত ও ব্যাংকিং খাতে দ্বৈত শাসন রোধকল্পে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির দাবি জানানো হয়েছে। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট আইন ও বিধি অন্যান্য সংস্কার করতে হবে বলে জানায় তারা। অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান। কারণ হিসেবে স্বাস্থ্যজনিত সমস্যার কথা উল্লেখ করেন তিনি। বুধবার ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন তাকসিমে খান। তাকসিমে খান 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রথম দায়িত্ব পান। এরপর থেকে তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ গত বছরের আগস্টে তার মেয়াদ 7মবারের মতো বৃদ্ধি করা হয়। বিভিন্ন সময় তার পদত্যাগ দাবি করে নাগরিক সমাজ, কিন্তু পদে বহাল থাকেন তিনি। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজ কার্যালয়ে আর যাননি তাকসিমে খান।
আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা। এ বিষয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এর আগে গত মঙ্গলবার 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছিল শিক্ষা বোর্ড। পরে এই সময়সূচি অনুমোদন করেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার থেকে। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়। এখন চারদিকে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। দীর্ঘ 27 দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হয় চিরচেনা রূপে ফিরেছে কমলাপুর রেলওয়ে স্টেশন। রেলপথ বন্ধ, ভোগান্তি থাকায় যোগাযোগে হলেও আন্তনগর ট্রেন চালু হয় উচ্ছ্বসিত যাত্রীরা। আজ থেকে আন্তনগর ট্রেনের চলাচল শুরু হয়, পুরোপুরি চালু হলো রেল সেবা। সংঘর্ষের কারণে দেশের ইতিহাসে এবারই প্রথম এত দীর্ঘ সময় বন্ধ ছিল রেলপথ। এতে করে ভোগান্তিতে পড়েছিলেন এই পথের যাত্রীরা। যাত্রী চলাচলের জন্য স্টেশনে রয়েছে সব ধরনের প্রস্তুতি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও কাজ করবে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে আন্তনগরের 4টি ট্রেন। যাত্রী পরিবহন খাতে গড়ে প্রতিদিন রাজস্ব আয় হতো 4 কোটি টাকা। সেই হিসেবে 27 দিনে ক্ষতি হয়েছে প্রায় 108 কোটি টাকা। তদন্ত শেষে ক্ষতিগ্রস্ত 4টি ট্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান স্টেশন ম্যানেজার। আমাদের যে কোচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আসলে তদন্তদিন রয়েছে, তদন্তর পরে জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটা থেকে আমাদের যে ট্রেন বন্ধ থাকার কারণে যেটা হয়েছে, তার ইনেবারেল ঢাকা থেকে আমরা প্রায় 1 থেকে 1.25 কোটি টাকা প্রতিদিন বিক্রি হতো সেলিতে, সেটা তো বন্ধ ছিল পার ডে। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ এখনও অচল হয়ে আছে। একাধিক বুথ ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বুথগুলোর সামনে ভিড় করেন গ্রাহকরা। অনেক বুথে ব্যাংকের নিজস্ব গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারছেন না। যদিও বুথগুলোতে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী বা ব্যাংক কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। ব্যাংক কর্মকর্তারা তাদের সব বুথ চালু আছে দাবি করলেও বাস্তবে টাকা না তুলে ফেরত যেতে দেখা গেছে অনেককেই। এক্ষেত্রে কোন ব্যাংকের বুথ থেকে কত টাকা উত্তোলন সীমা নির্ধারিত তা নিয়েও সঠিক তথ্য দিতে পারেনি কেউ। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় সেলিম শেখ নামের এক কাপড় ব্যবসায়ীর স্ত্রী ও 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে একসময়ে তাদের মুরগির খামারে কাজ করা 4 কর্মী। ছোরা ও বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় 2 সন্তান সহ মাকে। বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাপড় ব্যবসায়ী সেলিম শেখের একটি মুরগির খামার ছিল। সেখানকার কয়েকজন কর্মীকে বাদ দেওয়া হলে তারা সেলিমের ওপর প্রতিশোধ নিতে বুধবার রাত 8:30টায় তার বাড়িতে যায়। তাকে না পেয়ে প্রথমে ছোড়া দিয়ে তার ছোট ছেলে সাইহামকে কুপিয়ে হত্যা করে। এ সময় সেলিমের স্ত্রী তাসলিমা আত্মরক্ষার্থে বটি নিয়ে জাহিদকে আঘাত করলে তার হাতের তালু কেটে যায়। পরে বটি ছিনিয়ে নিয়ে তাকেও তার বড় ছেলে সৈকতকে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসা গরমে ভোলার হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। যাদের বেশিরভাগই নিউমোনিয়া, ঠান্ডা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে মারা গেছে এক শিশুও। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 40টি শয্যা থাকলেও বর্তমানে রোগী ভর্তি আছে 159 জন। রোগীর চাপ বাড়ায় তৈরি হয়েছে শয্যা সংকট। এক বেডে চিকিৎসা নিতে হচ্ছে 2 থেকে 3 জনকে, যাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। এদিকে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। তারা বলছেন, টানা বর্ষণ আর গরমের কারণে শিশুরা নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে। এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
সপ্তাহ ব্যবধানে নওগাঁয় কমেছে সব ধরনের ধানের দাম। জাত ও মানভেদে প্রতিমন ধানের দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ নির্ধারণ করে দেওয়ার পর চাহিদা মতো টাকা তুলতে পারছেন না তারা। ফলে চাহিদার তুলনায় কম ধান কিনতে হচ্ছে তাদের। এমন অবস্থায় ব্যবসায়ীদের কাছে বাকিতে ধান বিক্রি করছে অনেক কৃষক। বৃহস্পতিবার জেলার মহাদেবপুর চৌকগড়ি সাপ্তাহিক হাটে প্রতিমন কাটারিভোগ ধান ১৪২০ থেকে ১৪৫০ টাকায়, জিরাশাইল ১৪১০ থেকে ১৪২০ এবং সুফলতা ১২৮০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হয়। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে সব ধান ৯০০ টাকা থেকে ১১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কয়েকদিন আগে যা ১৫৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়। গত হাটে ধান আমরা যে সুফলতা ধান নিয়ে আসছিলাম, সেই ধান বেচলাম ১৪৪০ টাকা হাই বাজার। আর আজকে এসে সেই জায়গায় ১৩০০, ১৩১০, আবার ২০-৩০। ১০০ টাকা ধানের মনে কমে গেল, তাহলে আমরা চলবো কি করে কৃষক? সব জিনিসের দাম বেশি। আগের যে ধান আছে, এখন ধানের দাম বেশি হওয়ার কথা, কিন্তু ধানের দাম মন করে ১০০ টাকা, ১১০ টাকা নাই মন করে। এর কারণটা কি? আমাদের গরিব গুণারা তো আমরা মরতেছি, কৃষকরা ধরা খাচ্ছি তো আমরা। সরবরাহ স্বাভাবিক হওয়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে বেড়েছে কাঁচামরিচ, বেগুন সহ কিছু সবজির দর। এদিকে রাজশাহীতে বৃদ্ধি পেলেও ঝালকাঠিতে কমেছে সব ধরনের মাছের দাম, সাথে নিম্নমুখী মাংসের বাজারও। রাজশাহীর খড়খড়ি বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে পেঁপে, কচু, পটল, ঢেঁড়স ও পেঁয়াজের দাম। তবে চাহিদার তুলনায় সরবরাহ কমায় একদিনের ব্যবধানে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। নেত্রকোনার মেছুয়া বাজারেও বেড়েছে সবজির সরবরাহ। আজ বেশিরভাগ সবজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। এদিকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় রাজশাহীতে জাত ও মানভেদে প্রতি কেজি চাষের মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। তবে পর্যাপ্ত সরবরাহ ও শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ের ফলে ঝালকাঠিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে সব ধরনের মাছের দাম। এছাড়া ৫০ টাকা কমে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ আর ১০ টাকা কমে ব্রয়লার ১৭০ ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডে মেয়েদের রাত দখল কর্মসূচিতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আহত হয়েছেন আন্দোলনকারী সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে হাসপাতালের বিভিন্ন বিভাগও। পরে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রতিবাদ মিছিল বের করে নাগরিক সমাজ। এ সময় তারা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেছেন। হামলার ঘটনায় একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। চিকিৎসকদের আন্দোলন উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এদিকে ইমেজ সংকটে পড়েছে কলকাতার পুলিশ। গেল শুক্রবার আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে জুনিয়র এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর শুরু হয় আন্দোলন। বিক্ষোভে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গাজায় যুদ্ধবিরতি আলোচনার যখন ক্ষণ গণনা করছে যুক্তরাষ্ট্র, তখন হামাসের পক্ষ থেকে ঘোষণা এসেছে ইসরায়েল কার্যকর কোনো সিদ্ধান্ত না নিলে আলোচনায় অংশ নেবে না সশস্ত্র গোষ্ঠীটি। হামাস অনুপস্থিত থাকলেও যুদ্ধবিরতি আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আলোচনায় যতই পিছিয়ে যাচ্ছে গাজা উপত্যকায়, ততই আগ্রাসন বাড়াচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে রহস্যজনক টানেল আর ভবনে সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো ফাঁদ পাতা আছে কিনা তা জানতে সাধারণ ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এতে চরম ঝুঁকিতে পড়েছে তাদের জীবন।
We expect, just to give an update on what we expect to see tomorrow, obviously this week, we expect these talks to move forward. হামাস রাজি না থাকলেও গাজার বিরতি আলোচনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জে পিয়েরে বলেন, নির্ধারিত সময়ে পরিকল্পনা অনুযায়ী আলোচনা এগিয়ে যাবে। বৃহস্পতিবার কাতারে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন সিআইএ পরিচালক বিল বার্নস এবং মধ্যপ্রাচ্যের মার্কিন দূত ব্রেট ম্যাকগার্ক। যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের বিনিময়ে ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে মতবিরোধ থাকলে অবস্থা অবনতির দিকে যাবে বলে জানান মার্কিন প্রেস সেক্রেটারি। তবে আলোচনায় বসতে রাজি না ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও মিশর সীমান্তে অস্ত্র চোরাচালান রোধে জোর দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তার বন্ধু নয়। ফ্লোরিডায় প্রাইমারি নির্বাচনে ভোট দেওয়ার পর এ মন্তব্য করেছেন তিনি। রিপাবলিকান দলের অভ্যন্তরীণ বেশ কিছু তথ্য হ্যাকিংয়ের জন্য ইরানকে দোষারোপ করছেন ট্রাম্প। তিনি বলেন, তার শাসনামলে ইরানের প্রতি কঠোর ছিলেন এবং মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের তিনি রক্ষা করেছেন। এজন্য তার উপর অসন্তুষ্ট ইরান সরকার। রিপাবলিকান দলের এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এছাড়াও ডেমোক্র্যাট দলের প্রচারণার উপদেষ্টাদের বিরুদ্ধেও হ্যাকিংয়ের অভিযোগ তদন্ত করবে FBI। বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার বজায় আছে আর্জেন্টিনায়। প্রেসিডেন্ট জেভিয়ের মিলেইর কঠোর অর্থনৈতিক নীতির পর গত জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে 4%। আর্জেন্টিনার পরিসংখ্যান সংস্থার তথ্য মতে গত এক বছরে বার্ষিক মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে 263%, যা এখন পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির রেকর্ড। গভীর অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে গত বছর ক্ষমতায় আসে উদারপন্থী সরকার। মিলের রাজস্ব আয় কমানো, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পুনর্গঠন অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তবে একই সঙ্গে বাড়ছে দারিদ্রতা। অর্থনৈতিক মন্দা কাটিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না আর্জেন্টিনা। ইউনিসেফের এক সমীক্ষায় দেখা যায় 7 কোটির বেশি শিশু দারিদ্র্য সীমার নিচে বাস করছে। আফ্রিকার কয়েকটি অঞ্চলে এসপক্স রোগ মহামারী আকার ধারণ করায় এতে উদ্বেগ জানিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অত্যন্ত সংক্রামক রোগ আগে মাঙ্কি পক্স নামে পরিচিত ছিল। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এটির প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত 450 জন মারা গেছে। বর্তমানে মাঙ্কি পক্সের মধ্য পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এ রোগের একটি নতুন ধরন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে এর উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, আফ্রিকা ও এর বাইরের দেশগুলোতে এমপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিষয়টি খুবই উদ্বেগজনক। এমপক্স এতটাই ছোঁয়াচে যে এতে আক্রান্ত ব্যক্তির নিবিড় সংস্পর্শ, যেমন শারীরিক সম্পর্ক, ত্বকের সম্পর্ক, এমনকি খুব কাছে থেকে কথোপকথন বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এটি অন্যের দেহে সংক্রমিত হয়ে থাকে। ইতালির এটনা আগ্নেয়গিরিতে শুরু হওয়া অগ্ন্যুৎপাতের মাত্রা বাড়ছে। এতে ছাই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে সিসিলি দ্বীপের কাতানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। বিশ্বের অন্যতম এই সক্রিয় আগ্নেয়গিরিটি এই সপ্তাহে আরও তীব্র হয়। 48 ঘন্টারও কম সময়ের মধ্যে আগ্নেয়গিরিটি থেকে দ্বিতীয় বড় অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ করা হয়েছে। 3330 মিটার উঁচু আগ্নেয়গিরিটি ইউরোপের সবচেয়ে লম্বা। বিশ্বাস করা হয় যে সব আগ্নেয়গিরির মধ্যে এটিতে অগ্ন্যুৎপাতের দীর্ঘতম ইতিহাস রয়েছে।
শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।